একটা নিউজ দেখে এতটাই হাসি পাচ্ছে বা নিজেকে বোকা বানাবো না কি ভাববো এটা বুঝতে পারতেছি না। আপনারা দেখছেন কিনা জানি না, যে নিউজটা শুনলে হয়তো আপনারা আমাকেও বোকা বলতে পারেন বা আমাকেও নিয়ে হাসাহাসি করতে পারেন বা আমাকেও নিয়ে ট্রল করতে পারেন। কিন্তু ভাই আসলে আমি বুঝতেছি না যে আমি আপনাদের বলবো কিনা, না আপনারা দেখছেন কিনা। আসলে কিছু কিছু নিউজে গুজব ছড়াইছে যে সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিচ্ছেন। এমনভাবে নিউজটা লিখছে যে সাকিব আল হাসান এখনও তো 8-9 মাসও হয় না এমপির। সো এখন দেখা যাচ্ছে এই সরকার তো চলে গেছে, এই সরকার থেকে এখন আর সাকিব আল হাসান কিছু বেনিফিট পায় নাই, সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিচ্ছে। এমন একটা সুন্দরভাবে সাজায় গুছায় পোস্ট ফেসবুকে ঘুরপাক খাচ্ছে। সো এটা দেখে আবার অনেকেই কমেন্ট করছে যে সাকিব আল হাসান পোল্টি মারছে। হ্যাঁ, কারণ এখন তো দেখা যাচ্ছে আপনার অলিম্পিক খেলা হইতেছে, সেখানে কিছু একটু আছে না যে উপর থেকে লাফ দিয়ে ঘুরতে ঘুরতে নিচে পড়ে, ঠিক এমন তো হইতেই পারে, এটা স্বাভাবিক। সো এই খবরগুলো যদি আপনারা পান বা এই খবরগুলো আপনারা যদি দেখেন, তাহলে অবশ্যই রিজেক্ট করবেন। এই ধরনের কোনো খবর বা এই ধরনের কোনো নিউজ হয় নাই। সাকিব আল হাসানের সব থেকে বড় যেটা নিউজ, কানাডাতে আজকে সাকিব এমনভাবে লাঞ্ছিত হয়েছে যেটা বলার মতো না। কানাডা গ্লোবাল টি-20 লিগ খেলে সাকিব যখন তার টিম বাসে ফিরতেছিল, তখন কানাডা থেকে অনেকগুলো প্রবাসী ভাই সাকিব আল হাসানকে বলতেছিল দালাল সাকিব, হ্যাঁ, পাচাটা সাকিব, হ্যাঁ, বেইমান সাকিব, সব বলেই সাকিবকে কটাক্ষ করতেছিল। সাকিব মাথা নিচু করে ওখান থেকে চলে গেছে। তবে একটা কথা বলি, আহ, দেখা যাচ্ছে সাকিব এমপি হয়েছে এইবার প্রথম, নতুন এমপি। হয়তো তার লোভের ক্ষেত্রে সে এমপি হয়েছে কিনা এটা জানি না, বাট লোভের খাতিরেই সাকিব এমপি হয়েছে কিনা জানি না। তবে সাকিব কোটা আন্দোলনে যদি একটু কথা বলতো, তাহলে আজকে মনে হয় এই সিচুয়েশনটা তার পড়তে হইতো না। বা দেখা যাচ্ছে একদমই যদি মাশরাফির মতো চুপ থাকতো, একদমই যদি প্রবাসীদের সাথে ওই রকম বেয়াদবিরা না করতো, আমার মনে হয় সাকিব আল হাসান আজকে এই অপমানটা তাকে হইতো না। কারণ আমরা জানি সাকিব আল হাসান জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন বড় অলরাউন্ডার আমাদের দেশের অনেক বড় পোস্টার বয়। তাকে নিয়ে আমি গুণগান করবো না, কারণ আমি এই মুহূর্তে তাকে নিয়ে আমিও তার উপর ক্ষিপ্ত এবং আমারও মন ক্ষুণ্ণ তার উপর। কারণ যে আমি চাই সবসময় আমাদের দেশের এত বড় স্টারগুলো যারা ছিল তারা আমাদের পাশে দাঁড়াক, আমাদের স্টুডেন্টদের সামনে থাক। কারণ আমরা দেখছি রাস্তাঘাটে আমাদের স্টুডেন্টরা গুলি খেয়ে মারা গেছে, এই স্টুডেন্টদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, অমানবিক নির্যাতন করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু তিনি কিছুই বলে নাই। যাই হোক, এবার মেইন কথায় আসি। ভাই বাংলাদেশ, আমরা যে বাঙালি, আমি যে সবসময় আপনাদের মাঝে মাঝে বলি যে আমরা ডিফিকাল্ট বাঙালি, হ্যাঁ, আমরা গর্বিত সন্তান। আমরা সোনার বাংলা গর্বিত সন্তান, এটা যে মাঝে মাঝে বলি, অনেকেই আমাকে বলেন ভাই এটা বলেন কেন। ভাই কিছুদিন আগেও মানে এটা একটা হাসির কথা, মানে কেন বলতেছি, দুপুরবেলা একটা সাক্ষাৎকার দেখছি বিসিবির সামনে, অনেক দেখা যাচ্ছে পরিচালকরা জড়ো হয়েছিল। তারা এখন চাচ্ছে যে নতুন কিছু হোক, নতুন কেউ আসুক, এ ক্ষমতা আগলায় রাখছে, ও ক্ষমতা। অথচ কিছুদিন আগে, হ্যাঁ 2-3 দিন আগেও এই লোকগুলো পাপন ভাই বলে চিল্লাইছে। অথচ সেই মানুষগুলো আজকে যাচ্ছে বিসিবির বদল হোক, এতদিন ধরে ক্ষমতায় বসে আছে, এটা আছে ওটা আছে, বিসিবিকে নতুনত্বের দেশ নিয়ে যাওয়া হোক, নতুনদের কাতারে নিয়ে যাওয়া হোক, ছাত্ররা করুক, মানে এখন সব কিছু ছাত্রদের করতে হবে বাংলাদেশে। বাদবাকি মানুষটা যারা আছে তারা আর কিছু করতে পারবে না। যেমন ব্র্যাক থেকে গণশিক্ষার ব্যবস্থা করা হয়তো, এখন আমার মনে হয় বুড়া বুড়ি, হ্যাঁ, নাতিপুতি যারাই আছে তাদেরকে ভর্তি করাই দেন, তারাও ছাত্র হয়ে যাক, তারাও সব কিছু ছাত্ররাই করুক। এমনটাই তারা ভাবতেছে যে বিসিবিও ছাত্ররাই রদবদল করবে। আরে ভাই, বিসিবি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেখানে কোনো দেশের সরকারের হস্তক্ষেপ চলে না, এটা সবাই জানেন। হ্যাঁ, যেখানে কোনো কমিটির হস্তক্ষেপ করবে না, শুধুমাত্র আইসিসি ছাড়া, এবং বিসিবির যে পরিচালনা কমিটি থাকবে আইসিসির অধীনে, সেই পরিচালনা করবে। যাই হোক, এটাও বলবো না, হয়তো রদবদল আসবে। বিসিবি বস পাপন সাহেব আমাদের থাকতেছে না, কারণ তার আপার সাথে তিনিও নিখোঁজ কিনা জানি না, কারণ তিনিও আজকে অফিসে আসেন নাই। মানে আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী আছে তারা তো বগাল পার, হ্যাঁ, তাদেরকে ধরা ছোঁয়ার জন্য চেষ্টা করা হইতেছে, অলরেডি কয়েকজন গ্রেপ্তার হয়ে গেছে। তো সেটা বলবো না, সেটা সাইডে রাখি, কথায় আসি, মেইন পয়েন্টে আসি। সেটা হচ্ছে এই সাক্ষাৎকারগুলো যাওয়ার পর আমাদের সাবেক ওপেনার ইমরুল কায়েস ভাইয়ের একটা বিস্ফোরক ধরনের পোস্ট দেখলাম। যে পোস্টটাতে ইমরুল কায়েস লিখছে যে এতদিন যারা অবৈধ ক্ষমতার জোরে বিসিবিতে ছিলেন টিকে, এবং যাদের কারণে মেধাবী কিছু ক্রিকেটার কেরিয়ার নষ্ট হয়ে গেছে, যারা শুধুমাত্র রাজনীতির বলে এই ক্রিকেট বোর্ডটাকে চালাইছেন, তারা এবার ক্ষমতা ছাড়েন। আপনাদের আর বিসিবিতে দেওয়ার কিছু নাই, আপনারা অনেক লুটপাট করছেন, অনেক মানে ক্রিকেটের স্বার্থে যা যা করছেন, হ্যাঁ, সেটা মানে ক্ষমার অযোগ্য। তার মানে এখানে বোঝাইছে যে দুর্নীতি জিনিসটা কতটুকু ছিল, ক্রিকেটের দুর্নীতি জিনিসটা কতটুকু ছিল, এটা ইমরুল কায়েস বোঝাইছেন। এরপর শেষে ইমরুল কায়েস বলছে যে আপনারা যারা আছেন, যারা এত কিছু দিছেন, আপনাদের অবদান তো অনেকগুলো আছে, আপনারা এবার বিসিবিটা ছাড়েন, হ্যাঁ, এবার তরুণদের হাতে বিসিবিটা তুলে দেন। মানে তরুণ ক্রিকেটারদের কথা বলছে, ছাত্রদের কথা ইমরুল কায়েস কিন্তু বলে নাই। সো তাদের হাতে বিসিবিটা ছেড়ে দেন, তারা নতুনভাবে আমাদের এই বিসিবিটাকে সাজাক, আমাদের ক্রিকেটটাকে সাজাক, তাদের হাত ধরে বিসিবিও উপরে যাবে এবং বাংলাদেশ ক্রিকেটে কিছু আসবে যেটা আমাদের এই মুহূর্তে দরকার।
সো এই পোস্টটা দেখে আমি ভাবছি যে ইমরুল কায়েস একটা অবহেলিত ক্রিকেটার, আমরা সবাই জানি। কারণ সৌম্য, লিটন, হ্যাঁ শান্ত, এরা যতটা সুযোগ পাইছে ইমরুল কায়েস কিন্তু অতটা সুযোগ পায় নাই। ইমরুল কায়েস, তারপর আমি যদি বলি বিজয়, এরা এতটাই অবহেলিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে, যাদের কাছে মানে মানে সংকটকালীন ক্রিকেটার তারা। বাইরে তারা আর কি, যে ওই যে আছে না একদম থাকবে 2-4টা সিরিজ, সেটা না। আসছে একটা সিরিজে খারাপ খেলছে, আউট, পরের সিরিজে আসছে, আউট। সো ইমরুল কায়েসের আজকের এই কথাগুলো আসলে রিয়েলাইজ করা দরকার, আসলে এই কথাগুলো বোঝা দরকার যে একটা প্লেয়ার কতটা ক্ষোভে এই কথাগুলো বলতে পারে। সো রানআউটে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।